আমাকে তোমাদের ক্লাসের স্মৃতি আমাকে পাঠিয়েছিল সব মানে পৃষ্ঠাগুলো, কারণ আমার কাছে বই নেই। তো তোমাদের যেটা প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ইতিহাসে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। অর্থাৎ কিনা আমাদের ভারতবর্ষে আমরা জানি বহুকাল পূর্ব থেকে কি বিভিন্ন তোমার অনেকবার কি আক্রমণ হয়েছে বা অনেকেই এসেছে বিভিন্ন কারণে, এবং কারণে তারপর তারা হয়তো সেখানে রাজত্ব স্থাপন করেছে। তো এইভাবেই ভারতে ইউরোপীয়রা কেমন করে এলো, ভারতবর্ষে ইউরোপীয়রা কেমন করে এলো সেটা আমরা দেখবো আজকে, অর্থাৎ এই চ্যাপ্টারে সেটাই আমাদেরকে প্রধানত আমাদের আলোচ্য বিষয়। তো চলো দেখে নেই। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, এটাই তোমাদের চ্যাপ্টার। দেখো এখানে মূল মূল আলোচ্য বিষয় যেগুলো দেওয়া হয়েছে, ভারত সরকার আইন, অর্থাৎ ভারত সরকার আইন যেটা প্রণয়ন করা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1861 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে কেন্দ্রীয় শাসন। তারপর হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন রূপায়ণে লর্ড রিপনের ভূমিকা এবং অসামরিক সেবার ভারতীয়করণ। তাহলে এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ ভারতীয়করণ মানে এটা সরকারিকরণ করা আর কি। তো এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানোই চ্যাপ্টারটা বেশ বড়ই আছে, তার মানে তোমাদের চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু এক্সপ্লেন করা হয়েছে। তো এখানে দেখো, এখানে আমাদের এই যে ইউরোপীয় যে বিভিন্ন জায়গার থেকে যে আমাদের দেশে যে মানে অনেকে আসলো, এবং ইউরোপীয় দেশের থেকে যারা ইউরোপীয়রা যে আমাদের দেশে আসলো, ইউরোপের প্রধানত বলতে গেলে পর্তুগাল, ফ্রান্স এবং মানে ইংল্যান্ডের থেকে এসেছিল, অর্থাৎ কিনা ব্রিটেনের থেকে বা ইংল্যান্ডের থেকে এসেছিল আমাদের দেশে প্রধানত, মানে স্বাধীনতার পূর্বে, অনেক পূর্বে, অনেক আগে। আর তাদের আসার প্রধান কারণ ছিল হচ্ছে বাণিজ্য। দেখো প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সঙ্গে গ্রিস, রোম ইত্যাদি ইউরোপীয় দেশের যোগাযোগ ছিল বলে জানা যায়। তাহলে বহু পূর্ব থেকে এই গ্রিস, রোম এগুলো তো অনেক পুরনো দেশ, গ্রিস, রোম এগুলো হচ্ছে অনেক পুরনো দেশ। তাহলে এই দেখো এই দেশগুলোর সাথে বহু পূর্ব থেকেই কিন্তু, তোমরা কিন্তু একটু মিউট করে রাখবে, আমি যখন প্রশ্ন করব তখন তোমরা উত্তর দিও, নয়তো আমার কথাটা ইকো হতে পারে। তো সেই কারণে বলছি তোমরা সবাই এখন মিউট করে রাখো, মানে অডিওটাকে মিউট করে দাও। অডিওটাকে মিউট করে দিলে দেখবে শুনতে সুবিধা হবে, আমি যখন প্রশ্ন করব তখন তোমরা উত্তর করবে আনমিউট করে। তাহলে দেখো প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সঙ্গে গ্রিস, রোম ইত্যাদি ইউরোপীয় দেশের যোগাযোগ ছিল বলে জানা যায়। এবারে কি বলেছে দেখো, যে গ্রিক এবং রোমান প্রমুখ ইউরোপীয় জাতি লোহিত, পারস্য এবং আফগানিস্তানের ভিতর দিয়ে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়েছিল। তাহলে এই যে গ্রিক, রোমান, এরা কিন্তু কি লোহিত, পারস্য এবং আফগানিস্তানের ভিতর দিয়ে তারা আমাদের দেশে ভারতবর্ষে যে এসেছিল, তারা কিন্তু স্থলপথে এসেছিল, তারা এসেছিল স্থলপথে। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ পর্যন্ত এই যোগাযোগ বর্তে ছিল। তাহলে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ পর্যন্ত এই যোগাযোগ বর্তে ছিল, কিন্তু খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে সমুদ্রপথে আরব নাবিকদের একছত্রী আধিপত্য বিস্তার হওয়ার পর থেকে ভারতবর্ষের সঙ্গে ইউরোপের প্রত্যক্ষ যোগাযোগ একেবারে কমে আসছিল। তাহলে দেখো প্রথমে কিন্তু যে বাণিজ্যটা হতো বা প্রথমে যে আসা যাওয়াটা ছিল সেটা ছিল স্থলপথে, কিন্তু এরপর আরব নাবিকরা এরা কি করলো, এরা সমুদ্র পথে অর্থাৎ কিনা জল পথে তারা আসা যাওয়া শুরু করলো এবং আধিপত্য বিস্তার করা শুরু করলো। এবং তখন থেকে স্থলপথের যোগাযোগটা কমে গিয়ে কিন্তু আস্তে আস্তে এই জলপথের যোগাযোগটা বেড়ে গেছিল। কিন্তু বলেছে যে ইউরোপদের সঙ্গে, অর্থাৎ ইউরোপীয়দের সঙ্গে, মানে গ্রিক, রোমান এগুলো তো সব ইউরোপিয়ান কান্ট্রি। তো এই যে ইউরোপীয় দেশগুলো যেগুলো, এগুলোর সঙ্গে তখন কিন্তু আর সেভাবে কোনো যোগাযোগ ছিল না। তারপর দেখো বলেছে বিশেষ করে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর ধর্মযুদ্ধকে কেন্দ্র করে কনস্টান্টিনোপল তুর্কি বাহিনীর দখলে 1453 খ্রিস্টাব্দ যাওয়ায় ভারতের সঙ্গে পাশ্চাত্য দেশগুলির সরাসরি সম্পর্ক ব্যাহত হয়েছিল। তাহলে দেখো কি বলেছে, যে এই যে যখন কিনা ধর্মযুদ্ধ হলো, এই ধর্মযুদ্ধে যখন কি কনস্টান্টিনোপল তোমার মানে তুর্কি বাহিনীর দখলে যখন আসলো, তখন থেকে এই পাশ্চাত্য দেশগুলির সঙ্গে সরাসরি যেটা সম্পর্ক, সেই সম্পর্কটা ব্যাহত হয়েছিল। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে কখন থেকে এবং কেন পাশ্চাত্য দেশগুলির সঙ্গে এই সময়, অর্থাৎ কিনা খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর সময়ে কেন ভারতের সঙ্গে পাশ্চাত্য দেশগুলির সরাসরি সম্পর্ক ব্যাহত হয়েছিল। তাহলে আমাদের উত্তর কি হবে, যে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর ধর্মযুদ্ধকে কেন্দ্র করে কনস্টান্টিনোপল তুর্কি বাহিনীর দখলে এই 1453 খ্রিস্টাব্দতে মানে এই কনস্টান্টিনোপল তুর্কি বাহিনীর দখলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে পাশ্চাত্য দেশগুলির সম্পর্ক ব্যাহত হয়েছিল।
তাহলে দেখো তুর্কি দখলাধীন আরব দেশের মধ্য দিয়ে ইউরোপীয়দের সরাসরি পথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে বিকল্প পথের প্রয়োজন অনুভব করছিল। তাহলে দেখো এই তুর্কি যেহেতু দখল করে নিয়েছিল আরব দেশের মধ্য দিয়ে, দেখো ইউরোপের তখন সরাসরি বন্ধ হয়ে গেল আসা যাওয়াটা। তুর্কিরা যখন আরব দেশকে দখল করে নিল তখন এই মানে ইউরোপিয়ানদের অর্থাৎ কিনা ইউরোপীয় দেশগুলোর লোকেদের এই আরব দেশের মধ্য দিয়ে যে ভারতবর্ষে আসা যাওয়ার পথটা ছিল সেই পথটা তাদের বন্ধ হয়ে গেল। তাহলে এইটুকুতে তোমাদের কারোর কোনো অসুবিধা আছে? যেটুকু আমি বললাম তোমাদেরকে, এখানে প্রধান কথা যেগুলো সেগুলোই পড়বে। প্রত্যেকটা লাইন তো আর মুখস্থ করা সম্ভবপর নয়, রিডিং করে রাখবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো ভালো করে পড়বে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা কোনটা পেলাম, যে বহু পূর্ব থেকে গ্রিস, রোম এই সমস্ত ইউরোপীয় দেশের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ ছিল। এই যোগাযোগটা কিভাবে ছিল? স্থলপথে ছিল। এরপর কি এই যোগাযোগটা কেন বন্ধ হয়ে গেল? কারণ তুর্কিরা আরব দেশকে যখন দখল করে নিল তখন আরবের মধ্যে দিয়ে যে ভারতবর্ষে মানে ইউরোপীয়দের সঙ্গে যে সরাসরি যে যোগাযোগটা ছিল সেটা ভারতবর্ষের পক্ষে আর সম্ভবপর ছিল না। এবং তখন ইউরোপীয়রা কি করলো, যে তারা ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য বিকল্প পথে মানে বিকল্প পথ খোঁজা শুরু করলো। তাহলে এটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এরপর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে আমাদের দেশে যে এরপরে তোমাদের আছে যে পর্তুগিজরা কি করে আসলো, অর্থাৎ কিনা পর্তুগালি লোকেরা আমাদের দেশে কি করে এসেছিল বা কেন এসেছিল সেগুলো আমরা এখানে জানবো। কারণ পর্তুগাল হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। পর্তুগিজরা কিন্তু মানে অনেকের আগেই ভারতবর্ষে এসেছিল, অর্থাৎ কিনা ইংরেজদের আগেও পর্তুগিজরা ভারতে এসেছিল। তাহলে চলো আমরা একটুখানি দেখে নেই যে অর্থাৎ কিনা এই দেশগুলো কোথায় অবস্থিত। এই দেশগুলো কোথায় অবস্থিত সেটা আমরা একটু দেখে নেব। দেখো অর্থাৎ কিনা কোথা থেকে এসেছিল, কোথা থেকে তারা এসেছিল। দেখো এই যে পর্তুগাল আমি যেটা বললাম, অর্থাৎ দেখো এটা হচ্ছে ভারত, এটা তো ভারত তোমরা দেখতে পাচ্ছ। এই যে গ্লোব, এই যেটা হচ্ছে গ্লোব, দেখতে পাচ্ছ সবাই কিনা আমার স্ক্রিনটা? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে না পেলে বলছো, কারণ অনেক সময় এরকম হয়ে যায় যে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে দেখো এই যে এটা তো গ্লোব, এটা তো পৃথিবী, তোমরা জানো এটাকে গ্লোব বলে, সবাই জানো এটা হচ্ছে গ্লোব, তাই তো? এবারে দেখো এই গ্লোবের মধ্যে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, দেখো এখানে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে ভারতবর্ষ। দেখো এই যে মুম্বাই দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এই যে নিউ দিল্লি, কলকাতা, মানে ক্যালকাটা, ব্যাঙ্গালোর, এগুলো হচ্ছে সব ভারতবর্ষের জায়গা, এগুলো এগুলো হচ্ছে ভারতবর্ষের জায়গা। তাহলে দেখো এই যে ভারতবর্ষের জায়গাগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এবারে দেখো এটা যদি ভারত হয় তাহলে এই যে এই সমস্ত দেশগুলো এসেছিল ইউরোপের থেকে, তো ইউরোপের জায়গাগুলো ঠিক এরকম জায়গাতে অবস্থিত। এই যে দেখো রোম, দেখতে পাচ্ছ তোমরা, রোমের থেকেও অনেক আগে এসেছিল আমাদের দেশে। রোমের থেকেও আমাদের দেশে কি অনেক আগেই ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল। এবারে দেখো তোমাদের যে পরে আছে পর্তুগিজ থেকে এসেছিল, পর্তুগিজের রাজধানী হচ্ছে লিসবন। পর্তুগিজের রাজধানী হচ্ছে, অর্থাৎ কিনা পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। তাহলে এই যে লিসবন দেখতে পাচ্ছ তোমরা, ইংলিশে লেখা আছে, দেখো বাংলায় লেখা নেই, ইংলিশে লেখা আছে। এই যে লিসবন দেখতে পাচ্ছ কিনা, লিসবন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে লিসবন, আমি আবার মার্ক করে দিচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে লিসবন, এটা হচ্ছে লিসবন, এটা হচ্ছে লিসবন, এটাই হচ্ছে পর্তুগালের রাজধানী। অর্থাৎ দেখো এখান থেকে তারা ভারতবর্ষে এসেছিল, তারা কিন্তু জলপথে এসেছিল, তারা এসেছিল জলপথে। তারা আমি একবার দেখে নিই স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। স্ক্রিনটা না শেয়ার হলে তোমরা আবার দেখতে পারবে না। তো তারা এসেছিল যে জলপথে। তাহলে দেখো এই যে লিসবনের থেকে সমুদ্র পথে তারা এই ভারতবর্ষে এসেছিল, তারা এসেছিল সমুদ্র পথে ভারতবর্ষে এসেছিল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ভারতবর্ষে যেখানটাতে, তাহলে দূরত্বটা তোমাদের মোটামুটি একটা মনের মধ্যে ধারণা আসলো যে কিভাবে তারা কোথা থেকে আসলো। এই যে ওখানকার দেশগুলো, যে মস্কো, প্যারিস, এগুলো হচ্ছে সব ইউরোপিয়ান দেশ। তাহলে এই ইউরোপিয়ান দেশগুলো থেকে তারা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। এই ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ভারতবর্ষে এসেছিল ইউরোপিয়ান দেশগুলো থেকে। তাহলে দেখো এই এই যে লিসবন বা তোমার রোম, বা এই যে তোমার এখানে ইংল্যান্ড থাকবে, এই যে লন্ডন, এগুলোই হচ্ছে ইংল্যান্ড, অর্থাৎ কিনা ব্রিটেন যেটা, সেখান থেকেও এসেছিল আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের জন্য। তাহলে
এই গ্লোবের থেকে আমরা এটাই দেখতে পেলাম, দেখো যে তারা সমুদ্র পথে কিন্তু ভারতে আসার একটা রাস্তা খুঁজছিল। কারণ যেহেতু আরবের মধ্যে দিয়ে, অর্থাৎ কিনা যে এখান দিয়ে আসলে পরে দেখো স্থলপথ আমরা দেখতে পাচ্ছি, দেখো আরবের মধ্যে দিয়ে যদি আসে, যে দুবাই দেখতে পাচ্ছ, দুবাই, তার মানে এই সমস্ত যে রিয়াদ, দুবাই, এই সমস্ত জায়গার মধ্য দিয়ে যদি আসে, তাহলে পরে কি হতো, তাহলে পরে কিন্তু তারা সোজাসুজি স্থলপথে আসতে পারতো। কিন্তু দেখো এই যে জেরুজালেম আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে ধর্মযুদ্ধের সময় এই জেরুজালেম বা এই যে কনস্টান্টিনোপল, এই সমস্ত জায়গাগুলোকে তুর্কিরা, মানে তুর্কিদের আক্রমণে বা সেই জায়গাগুলো তুর্কিরা, আরবরা দখল করে নেওয়ার জন্য কি হলো, এই স্থলপথটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ কিনা ইউরোপীয়রা আসতে পারতো না। কারণ ধর্মযুদ্ধ হয়েছিল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে, ধর্মযুদ্ধ হয়েছিল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। তাহলে যেহেতু এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ কিনা ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ, তাদের দখলে ছিল, সেই কারণে ইউরোপীয় মানুষেরা বেশিরভাগ হচ্ছে তারা তোমার হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো তাদের প্রধান যে ধর্মযুদ্ধ হয়েছিল, যে এই ধর্মযুদ্ধ যেটা বলা হয়েছে সেটা হয়েছিল হচ্ছে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে, অর্থাৎ কিনা ইসলাম ধর্মের মধ্যে। সেই কারণে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের এই স্থলপথটা বন্ধ হয়ে যায়, এবং তারপর তারা আস্তে আস্তে জলপথে ভারতবর্ষে আসার রাস্তা খুঁজতে থাকে। তো তোমরা তো জানো এই সমুদ্রের রাস্তা তো কম নয়, প্রচুর সমুদ্র মানে পৃথিবীর কত ভাগ জল দ্বারা আবৃত? পৃথিবীর কত ভাগ জল দ্বারা আবৃত? 71%. 71%. 71%, হ্যাঁ 71% জল। হ্যাঁ, তার মানে দেখো তোমরা একটু অডিওটা মিউট করে দাও, কারোর থেকে খুব আওয়াজ আসছে বেশি। তো তাহলে দেখো এই যে তোমার মানে জলপথের দ্বারাই কিন্তু এই যে অন্যান্য পরে যে ব্যবসা বাণিজ্য গুলো শুরু হলো, সেগুলো এখান দিয়ে এসেছিল। তাহলে আমি আশা করি তোমাদেরকে আমি এই গ্লোবের থেকে অল্প এই জায়গাটুকু আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, যে কোন মানে তোমাদের একটুকু যদি ধারণা না থাকে দূরত্বটা সম্পর্কে বা জায়গাগুলো সম্পর্কে, যে পৃথিবীর এই জায়গাগুলো কোথায় আছে বা ভারতবর্ষই বা কোনখানে অবস্থিত, তাহলে এই গ্লোবের থেকে আমরা যদি একটুখানি এটা বুঝে নিতে পারি, তাহলে দেখবে আমাদের ইতিহাস পড়তে গেলেও ভূগোলের প্রয়োজন হয়। কারণ ইতিহাসের সঙ্গে ভূগোল মানে পারস্পরিক ভাবে তাদের একটা সম্পর্ক আছে। তো ইতিহাসের সঙ্গে যদি ভূগোলের সম্পর্ক থাকে বা ভূগোল যদি আমরা না জানি, তাহলে আমাদের ইতিহাস জানতে একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু জায়গা কি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো, তারপরে পৃষ্ঠাতে আমি যাচ্ছি। তাহলে এটা ছিল যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এবারে এটা কি দ্বিতীয় পৃষ্ঠা? না, এটা দ্বিতীয় পৃষ্ঠা নয়, আমার এখানে ঠিক করে আসেনি। এটা দ্বিতীয় পৃষ্ঠা, তাই তো? এটা দ্বিতীয় 2 নম্বর পৃষ্ঠা এটা। তাহলে দেখো এই যে নতুন পথ সন্ধানের ক্ষেত্রে প্রদর্শকের ভূমিকা নিয়েছিল পর্তুগিজরা। তাহলে এই যে ইউরোপীয় যে দেশগুলো, তারা যে ভারতবর্ষে এসেছিল, তাহলে এর প্রধান ভূমিকা ছিল হচ্ছে কাদের? পর্তুগিজদের। এর প্রধান ভূমিকা ছিল হচ্ছে পর্তুগিজদের, কারণ রাস্তাটা দেখিয়েছিল হচ্ছে পর্তুগিজরা। রাস্তা দেখিয়েছিল পর্তুগিজরা যে কিভাবে ভারতবর্ষে মানে জলপথে আসা যায়। যে নতুন পথ সন্ধানের ক্ষেত্রে প্রদর্শকের ভূমিকা নিয়েছিল পর্তুগিজরা। তাহলে এই জায়গাটুকু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। নতুন পথ সন্ধানের ক্ষেত্রে প্রদর্শকের ভূমিকা নিয়েছিল পর্তুগিজরা। দুঃসাহসিক দুর্দমনীয় পর্তুগিজ নাবিকরা ভারতের সঙ্গে নতুন নৌপথ আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে অজানা সমুদ্রে নৌযাত্রা করেছিল। তাহলে তারা খুব সাহসী হয়, এই পর্তুগিজরা খুব সাহসী। এবং পর্তুগিজ নাবিক যারা, তাহলে দেখো তারা কতটুকুই সাহসী, যে তারা অজানার উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা দিয়েছিল। তারা অজানার উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা দিয়ে তারা ভারতবর্ষে এসেছিল। তাহলে 1487 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থোলমিউ ডিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন। তাহলে এটা ভালো করে পড়বে, এই যে বার্থোলমিউ ডিয়াজ, এটা সবাই আন্ডারলাইন করে রাখো, এটা ইম্পর্টেন্ট। বার্থোলমিউ ডিয়াজ 1487 খ্রিস্টাব্দে উনি কি করেছিলেন? উনি কত দূর গেছিলেন? আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন মাত্র 10 বছর পর। তাহলে এর মাত্র 10 বছর পর ভাস্কো দা গামা ডিয়াজকে অনুসরণ করে 1898 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন। তাহলে এই প্রথম কিন্তু যে রাস্তা দেখিয়েছিল পর্তুগিজ নাবিকদের মধ্যে বার্থোলমিউ ডিয়াজ, তিনি কোথায় গেছিলেন? এই আফ্রিকা মহাদেশে। উনি এই সমুদ্রপথে যাত্রা করে
আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিক থেকে গিয়ে তিনি উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন। এটা ভালো করে নামটা পড়বে সবাই, নামটাকে ভালো করে মার্ক করে রাখো, বার্থোলমিউ ডিয়াজ। এবং এই বার্থোলমিউ ডিয়াজ যবে উনি এই মানে উত্তমাশা অন্তরীপে গিয়েছিলেন তার ঠিক 10 বছর পর, আরেকজন পর্তুগিজ নাবিক, তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। তিনি ডিয়াজকে অনুসরণ করে 1898 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন। এই কালিকট জায়গাটার নাম এখন কিন্তু কোজিকট বলা হয়। এই কালিকট জায়গাটা এখন কালিকট খুব একটা বলা হয় না, এখন বর্তমানে এটাকে কোজিকটই বলা হয়। এখন তাহলে দেখো এই কালিকটটা কোথায়, আমরা যদি না জানি যে কালিকট জায়গাটা কোথায় বা কোন দিক দিয়ে ভাস্কো দা গামা আসলো ভারতে, এটা কি জলপথ ছিল কিনা, তো চলো আমরা একটু দেখে নেব এটা জলপথ ছিল কিনা। তোমরা আমার স্ক্রিন তো দেখতেই পাচ্ছ সবাই, তাহলে দেখো এটা জলপথ ছিল কিনা আমরা দেখে নেই। আমরা দেখবো হচ্ছে কোজিকট, ঠিক আছে, কালিকটের থেকে কোজিকট যদি আমরা টাইপ করি তাহলে আমাদের তাড়াতাড়ি আসবে। কোজিকটে চলো আমরা ম্যাপ দেখবো, ঠিক আছে, তোমরা তো জানোই আমরা আজকাল গুগল ম্যাপে সব দেখতে পাই কিনা। কেউ কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমাদের কি করতে পারি, আমরা গুগল ম্যাপে যদি টাইপ করি তো আমরা দেখে নিতে পারি যে আমরা কোথায় আছি। এই যে দেখো কোজিকট বিচ, দেখতে পাচ্ছ সবাই? কোজিকট বিচ তোমরা দেখতে পাচ্ছ। আমি যেহেতু কোজিকট টাইপ করেছিলাম, দেখো কোজিকটে যে একটা ছাতা দিয়ে সাইন দেখাচ্ছে, অর্থাৎ কিনা এটাই আমাদের লোকেশন। দেখতে পাচ্ছ সবাই কোজিকট বিচটা? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথমে আগে আমি তোমাদেরকে ভারতের ম্যাপটা দেখিয়ে নিই। দেখো ছোট করবো যত তত ভারতের ম্যাপটা আমাদের পরিষ্কার হবে। তো এটা তো ভারতের ম্যাপ, বর্তমান ভারত যেটা, এটা হচ্ছে বর্তমান ভারতের ম্যাপ। বর্তমান বলতে স্বাধীনতার পূর্বে তো ভারতের ম্যাপটা এরকম ছিল না। এই পাকিস্তান এই সমস্ত জায়গাগুলো তো ভারতের ভেতরে ছিল, তোমরা জানো নিশ্চয়ই। এই যে পাকিস্তান, বাংলাদেশ, এই সব জায়গাগুলো ভারতের ভেতরে ছিল, তাই না? ভারতবর্ষটা তো এতটা খন্ড খন্ড ছিল না, তখন তো অনেক বড় ছিল ভারতবর্ষ। তো এই দেখো এই যে আফগানিস্তান, এই সমস্ত জায়গা দিয়েও কিন্তু আসার রাস্তা আছে। এগুলো সব দেখো, এগুলো সব তোমার হচ্ছে কি স্থলপথ, এগুলো সব স্থলপথ। কিন্তু দেখো এইখানে দেখো নিচে এগুলো হচ্ছে আবার কি সব জলপথ, এগুলো সব জলপথ কিনা। তো ভারতবর্ষের কোন দিকটা জলপথ দিয়ে আবৃত বলো তো? এই যে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষের কোন দিকগুলো জলপথে আবৃত বলো তো? দেখো এই যে তোমার পূর্ব দিকের কিছুটা, অর্থাৎ কিনা দক্ষিণ ভাগটাই কিন্তু বেশি কি, এই যে তোমরা যে লাল রংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোজিকট বা কালিকট অবস্থিত। কারণ আমি যেহেতু কালিকট টাইপ করেছি সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মানে কোন জায়গাটাতে ঠিক যাব, আমাদের ডেস্টিনেশন লোকেশন এটাই গুগল ম্যাপে, সেই কারণে তোমরা এটাকে লাল দিয়ে দেখতে পাচ্ছ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি, লাক্ষাদ্বীপ সি, মানে ইন্ডিয়ান ওশেন। এই যে ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ বে অফ বেঙ্গলকে বাংলায় আমরা কি বলি? বে অফ বেঙ্গলকে বলা হয় বঙ্গোপসাগর, তাই না? আরাবিয়ান সি কে কি বলা হয় বাংলায়? আরাবিয়ান সি কে বাংলায় কি বলা হয়? আরব সাগর। আরাবিয়ান সি কে তোমরা উত্তর করবে, নয়তো তো আমি বুঝতে পারবো না। না তোমরা আমাকে এখানে, আমি এত পড়াচ্ছি তোমরা তো ঘুরে বেড়াচ্ছ ওখানে, তো তোমরা উত্তর মাঝে মাঝে আনমিউট করে উত্তর দিও। তো আরাবিয়ান সি কে বাংলায় কি বলা হয়? আরব সাগর। আরব সাগর। আরব ইন্ডিয়ান ওশেন সাগর। কে ইন্ডিয়ান ওশেন কে কি বলা হয়? সাগর। ভারত ভারত মহাসাগর। সাগর। ইন্ডিয়ান ওশেন কে বলে ভারত মহাসাগর। ওশেন তো, ওশেন মানে হচ্ছে মহাসাগর। ওশেন কথার অর্থ হচ্ছে ভারত মহাসাগর। তাহলে দেখো এই যে ভাস্কো দা গামা যে আসলো ভারতবর্ষে, তাহলে কোনখান দিয়ে আসলো? এই আরাবিয়ান সির এখান দিয়ে আসলো কিনা? এই যে আরাবিয়ান হ্যাঁ সির ম্যাম। এখান দিয়ে এসেছে, অর্থাৎ কিনা আরব মহাসাগরের এখান দিয়ে এসেছে। এসে কি করলো, কোথায় আসলো? এই দেখো কোচি বা কালিকট বা কোজিকট, আমরা যেটা আমি টাইপ করেছি কোজিকট, এই যে এই জায়গাটাতে আসলো। এই জায়গাটাতে আসলো দেখো একেবারে তোমার সমুদ্রের ধারে, একেবারে সমুদ্রের ধারে কিনা কোজিকট বিচটা একেবারে সমুদ্রের ধারে, তো এটাই কালিকট। এই কোজিকটটাই কালিকট, কোজিকটের আরেকটা নাম কালিকট। তাহলে একেবারে সমুদ্রের ধারে। তাহলে দেখো সমুদ্র পথে এই কালিকট দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। বুঝতে পেরেছো সবাই? সমুদ্র পথে ভাস্কো দা গামা এই কোজিকট বা কালিকট দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল। তাহলে ভারতবর্ষে পর্তুগিজরা কোথা দিয়ে প্রবেশ করলো, অর্থাৎ কিনা ভাস্কো দা গামা রাস্তাটা দেখিয়ে দিলেন, সেটা হচ্ছে কি কালিকট। তোমরা কালিকটই বলবে কারণ যেহেতু তোমাদের বইতে কালিকট দেওয়া আছে। তাহলে এখন পরিষ্কার হয়ে গেল যে সমুদ্র পথে এসেছিল, এদিক দিয়ে আসলো সমুদ্র পথে। তো এই যে সমুদ্র পথে এদিক দিয়ে আসলো, সমুদ্র পথে এসে এই কোজিকট বিচের এখানে আসলো, সমুদ্র পথে পথে খুঁজতে 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 কি এই ভারতে এসে উপস্থিত হলেন তিনি। বুঝতে পেরেছো?
ভাস্কো দা গামা এইভাবে ভারতবর্ষে আসলেন। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে চলো আমরা আবার আমাদের ওই পৃষ্ঠাটাতে ফিরে যাই। আমি তোমাদেরকে দেখালাম ঠিক কোনখান দিয়ে মানে ভাস্কো দা গামা আমাদের দেশে আসলো, সেটাও তো আমাদের জানতে হবে না, কালিকটটাই বা কোথায়। কিছু যদি না জানি তাহলে আমরা বুঝবো কি করে যে কালিকট উত্তরে না দক্ষিণে, বা দক্ষিণ মানে বা কোন জায়গাটাতে। তাহলে এখন তোমাদের কাছে ক্লিয়ার হলো। আর এই কালিকট হচ্ছে কেরালা, এখন বর্তমানে কেরালা রাজ্যে অবস্থিত। কালিকট বর্তমানে কেরালাতে অবস্থিত, বুঝতে পেরেছো সবাই? বর্তমানে আমি যেটা হ্যাঁ ম্যাম। তোমাদের ম্যাপটা দেখালাম, হ্যাঁ ওটা হচ্ছে হ্যাঁ ম্যাম। কেরালা। কেরালা হচ্ছে ওই মানে রাজ্যটার নাম হচ্ছে কেরালা। তা তোমরা তো জানোই দক্ষিণে 5টা রাজ্য আছে, তার মধ্যে কেরালা একটা রাজ্য। তো কেরালার এই কালিকট জায়গাটাতে ভাস্কো দা গামা এসেছিলেন। তাহলে সবার মনে থাকবে ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে হ্যাঁ ম্যাম। এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে। মনে রাখবে সবাই, ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1400 1498 খ্রিস্টাব্দে। মনে রাখবে, এটা দেখে রাখো সবাই, চোখের মধ্যে ভাসবে সবার। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ডিয়াজকে অনুসরণ করে উনি ভারতবর্ষে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। তাহলে এটা তোমাদের মনে থেকে যাবে আমি আশা করি, ভুলবে না নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম। মনে রাখবে সবাই। একবার একবার দেখে নিলে, যেহেতু আমাদের এখন বোর্ডে পড়ানো সম্ভব নয়, তো এইভাবেই তোমাদেরকে দেখে বুঝতে হবে। তাহলে দেখো, নতুন জলপথের আবিষ্কার ভারতের সঙ্গে পাশ্চাত্যের যোগাযোগের সূচনা করেছিল। এক কথায় এই যোগাযোগ ভারত তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। তাহলে যেহেতু এই স্থলপথ দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে গেছিল, সেই কারণে কি যে মাঝখানে একেবারে কি ভারতের সঙ্গে, তার মানে কি ধরো বৈদেশিক ব্যবসা বাণিজ্য যদি না থাকে, বিদেশেরও যেরকম কোনো মানে অসুবিধা হয়, সেরকম দেশেরও অসুবিধা হয়, কারণ মুনাফাটা আসে না। কারণ যখনই বিদেশি মুদ্রাতে মুনাফা আসবে, তখন কি হবে, একটা দেশের ইনকামটা বেশি হয়, রোজগারটা বেশি হয়। বুঝতে পেরেছো তোমরা? কারণ একটা দেশের জিনিস যখন উদ্বৃত্ত হবে, সেই জিনিসটা যখন বিদেশে যাবে, রপ্তানি যদি না করা যায়, এই দেশের থেকে রপ্তানি না করলে পরে কি হবে না, দেশের তোমার আর্থিক অবস্থার উন্নতি হয় না। আবার সেরকমই কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা আমাদের দেশে পাওয়া যায় না, বা আমাদেরকে আমদানি করতে হয়। তোমরা জানো নিশ্চয়ই আমদানি এবং রপ্তানি। আমদানি হচ্ছে অন্যখান থেকে যেটা আমরা নিয়ে আসি, সেটাকে বলা আমদানি, অর্থাৎ কিনা ইম্পোর্ট ইংলিশে বলা। যেটা আমাদের দেশের থেকে অন্যখানে পাঠানো হয়, সেটা হচ্ছে এক্সপোর্ট বা রপ্তানি। তো এই আমদানি রপ্তানি বিদেশের সঙ্গে না থাকলে, এগুলো বহু আগে থেকে চলে আসছে। এখন স্বাধীনতা আমরা পেয়েছি বটে, মানে এখন তো আছেই, কিন্তু এই নয় যে আগে ছিল না, আগেও ছিল। যখন রাজা বা এই সমস্ত ভাবে, অর্থাৎ কিনা মোনার্কিজম মানে তোমার যখন কিনা রাজাদের দ্বারা আমাদের দেশগুলো বিভিন্ন রাজাদের দ্বারা পরিচালিত হতো, তখন এই সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল। অর্থাৎ বৈদেশিক ব্যবসা বাণিজ্য না থাকলে একটা দেশে উন্নতি হওয়াটা সম্ভবপর নয়। তো সেই কারণে দেখো, বা বিদেশিরাও আমাদের দেশে, অর্থাৎ এই ইউরোপিয়ান দেশগুলো, আমাদের দেশে তো অনেক তোমার সম্পদ, প্রাকৃতিক সম্পদ তো অনেক বেশি আমাদের দেশে। আর সেই সময় তো প্রাকৃতিক সম্পদ আরো বেশি ছিল, সেই সময় প্রাকৃতিক সম্পদ আরো বেশি ছিল। তারপর তোমার মশলা, তারপর হচ্ছে তোমার বস্ত্র। তোমরা ক্লাস 8-এ পড়েছো তো? 8-এ পড়েছিল না তোমরা? এইটা ছিল না তোমাদের ইতিহাসে, যে কেন কেন তোমার এই যে ইউরোপীয়রা আমাদের দেশে মানে এই ব্যবসা বাণিজ্যের জন্য তারা কেন এত উৎসুক ছিল? তাদের কেন এত উৎসাহ ছিল? কিছুই যদি না থাকতো তাহলে তো এই উৎসাহটা থাকতো না, তাই না? তাহলে উৎসাহটা এই কারণেই ছিল যে আমাদের দেশে কাঁচামালটাও খুব ভালো পাওয়া যেত। আমাদের দেশের থেকে এই কাঁচামালগুলো নিয়ে গিয়ে তারা কি করতো, তারা তাদের বিভিন্ন জিনিসগুলো তৈরি করতো। তাহলে এই গেল হচ্ছে ভাস্কো দা গামার কথা। তাহলে এই ভাস্কো দা গামা যে জলপথ দিয়ে ভারতবর্ষে আসার যে রাস্তাটা বের করে দিলেন, তো এই রাস্তাটা দিয়ে পরে কিন্তু অনেকে আমাদের দেশে এসছেন, এবং অন্য যে ইউরোপীয় দেশগুলো আছে তারাও আমাদের দেশে এসেছেন। তো এর পরের পৃষ্ঠা যেটা, এটা হচ্ছে তার পরের পৃষ্ঠা, তাই তো? দেখো তো এটা 3 নম্বর পৃষ্ঠা কিনা, সবাই দেখে নাও। আচ্ছা, আমি তো আমার কাছে তো বই নেই, আমি তোমাদের পাঠানো পৃষ্ঠাগুলো দিয়ে পড়াচ্ছি। তাহলে যে ভাস্কো দা গামার কালিকট অভিযান, যেটা আমি তোমাদেরকে অলরেডি ম্যাপে দেখিয়ে দিলাম, সেটাই দেখো কেরালা, দেখেছো? তোমাদের বইতে দেওয়া আছে এই যে কোচি, কালিকট, কেরালা, দেখেছো সবাই? তো তোমরা এটাকে নিজেরাও গুগল ম্যাপে দেখতে পারো। গুগল ম্যাপে তোমরা নিজেরাও যদি টাইপ করো আর ম্যাপ ম্যাপ অপশনটাকে সিলেক্ট করবে, দেখবে তোমরা নিজেরাও দেখতে পাবে। বুঝতে পারবে? এখন তো অনলাইনের যুগ, তোমরা নিজেরাও দেখে নেবে। তাহলে দেখো, মনেও থাকবে ভালো করে। তাহলে ভাস্কো দা গামা কালিকট দিয়ে ভারতবর্ষে এসেছিল কত খ্রিস্টাব্দে এসেছিল? 1400 কত জানো? ভুলে গেলাম তো। 1498 1498, ঠিক। 1498। তোমাদের মনে আছে, তোমাদের তোমাদের মনে রাখার ক্ষমতা আমার থেকে বেশি, তাই না? তোমরা তো ছোট।
একবার শুনলে তাহলে মনে থেকে গেল, আমি কিন্তু ভুলে গেছি, তোমাদের মনে আছে দেখো। তাহলে তোমরা এরকম মনে রাখবে পরীক্ষার সময়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো ভারতে ইংরেজদের আগমন, এরপর দেখো ভারতে ইংরেজদের আগমন, কি করে ইংরেজরা আসলো, তাহলে পর্তুগিজরা আসলো কার মাধ্যমে? পর্তুগিজরা কার মাধ্যমে প্রথম কে এসেছিল পর্তুগিজদের মধ্যে ভারতবর্ষে? কে এসেছিল? এই যে মাত্র বললাম আমি, কে এসেছিল পর্তুগিজদের মধ্যে? ইংরেজরা। এই যে মাত্র পড়লাম, আমি মাত্র বললাম কে এসেছিল 1498 খ্রিস্টাব্দে? ভাস্কো ডা গামা। ভাস্কো দা গামা, মনে রাখবে ভাস্কো দা গামা। হ্যাঁ, ভাস্কো দা গামা এসেছিল। তাহলে ভাস্কো দা গামা এই যে রাস্তাটা তৈরি করে দিল, এরপর দেখো ইংরেজরাও ভারতবর্ষে এসেছিল পর্তুগিজদের মতো। ইংরেজ নাবিকরাও নতুন সমুদ্রপথের অন্বেষণে মনোযোগ দিয়েছিলেন। তাহলে এই ইংরেজ নাবিকরাও নতুন সমুদ্রপথের অন্বেষণে অর্থাৎ কিনা খোঁজে মনোযোগ দিয়েছিলেন। 1580 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামের ইংরেজ নাবিক জাহাজে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন। তাহলে এই নামটা মনে রাখবে, ফ্রান্সিস ড্রেক, উনি ইংরেজ নাবিক ছিলেন এবং পুরো পৃথিবী উনি কি করেছিলেন, এই সমুদ্র পথে প্রদক্ষিণ করেছিলেন উনি। তাহলে দেখো এই সমস্ত দেশের মানুষেরা কিন্তু সাহসীও বটে। এদের যে উন্নতি বেশি কেন, এদের সাহসও আছে কেন? মানুষের মনে সাহস না থাকলে কিন্তু মানুষ এগুলো করতে পারে না, তাই না? মানুষের মনে, আমাদের তো অল্প রাস্তায় বেরোতেও ভয় লাগে, তাহলে এই সমস্ত নাবিকেরা দেখো পুরো জাহাজে করে এই ইংরেজ নাবিক পুরো পৃথিবী মানে প্রদক্ষিণ করেছিলেন। ওনার নাম হচ্ছে ফ্রান্সিস ড্রেক। তাহলে এটাও ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, মনে রাখবে সবাই ফ্রান্সিস ড্রেক। ফ্রান্সিস ড্রেক উনি কেন বিখ্যাত ছিলেন, উনি কি করেছিলেন? ফ্রান্সিস ড্রেক কি করেছিলেন? এটা ফ্রান্সিস ড্রেক হবে। হ্যাঁ, তোমাদের বইতে বানানটা ভুল আছে, তো এটা ফ্রান্সিস হবে, এটা দন্ত স হবে। পয়রাফলা আকার দন্ত নয় শয় রশ্মি ন হবে না, এটা দন্ত স হবে। তো ফ্রান্সিস ড্রেক তোমাদেরকে পড়ানোর সময় স্যার ঠিক করে দিয়েছিলেন নাকি? তোমাদেরকে কি এটা ঠিক করে দেওয়া হয়েছিল? এই যে ফ্রান্সিন আছে, এটা ফ্রান্সিস হবে, ফ্রান্সিস ড্রেক হবে। তোমরা একটু কারেকশন করে নাও তো, ফ্রান্সিস ড্রেক হবে, এটা ফ্রান্সিস ড্রেক। দেখো ইংলিশে ফ্রান্সিস লেখা আছে, এটা ফ্রান্সিস ড্রেক হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে দেখো ফ্রান্সিস ড্রেক নামের ইংরেজ নাবিক জাহাজে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন। এবারে দেখো 1582 খ্রিস্টাব্দে রাল্ফ পিটস, 1582 খ্রিস্টাব্দে রাল্ফ পিটস নামের আরেক নাবিক ভারত এবং ব্রহ্মদেশ ভ্রমণ করে সমগ্র ইংরেজ জাতির জন্য গৌরব অর্জন করেন। তাহলে এই যে রাল্ফ পিটস, এর নামটা মনে রাখবে ভালো করে, এর নামটা মনে রাখবে, রাল্ফ পিটস নামের, যদিও তারা আমাদের দেশ মানে অনেকদিন পর্যন্ত ব্রিটিশেরা আমাদের দেশ তাদের অধীনে রেখেছিল, তবুও তাদের দেখো এই সমস্ত কাজের জন্য তাদেরকে আমাদের সম্মান দিয়ে কথা বলা উচিত, কারণ এটা অতিরিক্ত সাহসিকতারই কাজ। উনি দেখো জাহাজে অর্থাৎ কিনা সমুদ্র পথে ব্রহ্মদেশ ভারত তাদের দেশের থেকে, তোমাদের আমি দেখালাম গ্লোবের মধ্যে যে কতটুকু দূরত্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে, তা দূরত্ব একেবারে তো কম নয়। তো সেই কারণে দেখো এই দূরত্ব তারা অতিক্রম করে ভারত এবং ব্রহ্মদেশ ভ্রমণ করে সমগ্র ইংরেজ জাতির জন্য গৌরব অর্জন করেছিলেন। তাহলে এই নামটা মনে রাখবে, রাল্ফ পিটস। রাল্ফ পিটস মনে রাখবে কত খ্রিস্টাব্দ? 1582 খ্রিস্টাব্দ। 1582 খ্রিস্টাব্দে রাল্ফ পিটস ভারত এবং ব্রহ্মদেশ ভ্রমণ করে গেছিলেন। তাহলে এখান থেকে এই নামগুলোই বিশেষ করে মনে রাখার। ফ্রান্সিস ড্রেক উনি কি করেছিলেন, উনি ইংরেজ নাবিক, উনি পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন জাহাজে করে। তারপর আমরা পেলাম হচ্ছে কি রাল্ফ পিটস। রাল্ফ পিটস এর নামটা আমাদের কেন মনে রাখা প্রয়োজন? কারণ উনি ভারত এবং ব্রহ্মদেশ ভ্রমণ করে গেছিলেন মানে সমুদ্র পথে। তারপর দেখো পর্তুগিজ সওদাগরদের মতোই ইংরেজ সওদাগররা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে চেয়েছিলেন। তো তোমরা ক্লাস 8-এও পড়েছো, পর্তুগিজ সওদাগর মানে হচ্ছে যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদেরকে সওদাগরও বলা হয়। অর্থাৎ সওদাগরেরা কি করতেন, তারা জাহাজে করে প্রচুর মালপত্র জিনিসপত্র নিয়ে কখনো মানে অন্য দেশে গিয়ে সেগুলোকে বিক্রি বাট্টা করতেন, আবার সেই দেশের থেকে যেগুলো তাদের প্রয়োজন সেগুলো তারা জাহাজে করে নিয়ে যেতেন। তার মানে অনেক বড় ব্যবসায়ী যারা, তাদেরকে সওদাগর বলা হয়। তো বর্তমানে যেমন আমাদের দেশে এরকম বড় বড় ব্যবসায়ী আছেন, তাই না? বলতে পারবে কি নাম একজনেরও? তো সেই সময় এরকম বড় বড় ব্যবসায়ী ছিলেন। এখনো তো অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, তো সেই সময়ও ছিলেন, এমন না যে আগে ছিল না, আগেও ছিল। তো পর্তুগিজ সওদাগর যারা ছিল, তার মানে পর্তুগালের যারা বড় বড় ব্যবসায়ী ছিল,
তারা কি করেছিল, তাদের মতো ইংরেজ সওদাগররাও কি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছিল। কারণ আমি যেটা বললাম, ভারতবর্ষে অনেক প্রাকৃতিক সম্পদ বা অন্যান্য সম্পদের প্রাচুর্য অনেক বেশি ছিল। বাণিজ্যিক সুবিধা লাভ করার উদ্দেশ্যে 1599 খ্রিস্টাব্দে জন মিল্ডেন হল নামের এক ইংরেজ নাবিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে একটি অনুরোধ পত্র নিয়ে প্রথমবারের মতো ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমার আমাদের ইংরেজদের আমাদের দেশে আসার প্রথম তোমার পদক্ষেপ, যেটা ব্যবসা করতেই তারা এসেছিল। তো এই যে ব্যবসা করতে আসার জন্য জন মিল্ডেন হল, ভালো করে পড়বে, জন মিল্ডেন হল, এই যে এটা, এই নামটা ভালো করে পড়বে সবাই, জন মিল্ডেন হলের নামটা। জন মিল্ডেন হল উনি কি করেছিলেন, এই জন মিল্ডেন হল উনি ইংল্যান্ডের যে রানী এলিজাবেথ, ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে তিনি অনুরোধ পত্র নিয়ে, অর্থাৎ কিনা রানী এলিজাবেথের পারমিশন নিয়ে তিনি কি করেছিলেন, প্রথমবারের মতো ভারতবর্ষে এসেছিলেন। কি কারণে, ব্যবসা বাণিজ্য করার জন্য। তখন তো এখন যেরকম ভিসা লাগে, এখন কি হয়, এক দেশের থেকে আরেক দেশে যেতে গেলে তোমার কি লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে। তো সেই সময় এরকম ছিল। তো সেই সময় তাদের কি করতে হতো, রানীর কাছ থেকে কি নিতে হতো, ইংল্যান্ডের রানীর কাছ থেকে তাদের পারমিশন নিতে হতো, বা মানে তাদেরকে মানে তাদের এই পারমিশন নিয়েই তারপর তাদেরকে কি করতে হতো, অন্য দেশে ব্যবসা করতে যেতে হতো। তাহলে প্রথম যিনি ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিলেন একেবারে মানে ঠিক মতো প্রমাণপত্র নিয়ে, তিনি হচ্ছেন জন মিল্ডেন হল। ভালো করে পড়বে সবাই, এই জায়গাটা ভালো করে পড়বে, জন মিল্ডেন হল। 1599 খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দটাও মনে রাখবে সবাই, খ্রিস্টাব্দ মনে রাখবে, 1599 খ্রিস্টাব্দ। 1500, আমরা বাংলায় না লিখতে লিখতে একটু অসুবিধা হয়ে যায়। 1599 খ্রিস্টাব্দে কে এসেছিলেন, জন মিল্ডেন হল। হ্যাঁ, জন মিল্ডেন হল এসেছিলেন। জন মিল্ডেন হল এসেছিলেন ভারতবর্ষে প্রথমবার রানী এলিজাবেথের কাছ থেকে অনুরোধ পত্র নিয়ে, তবেই তিনি এই প্রথমবারের মতো ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। তাহলে এই পৃষ্ঠাটুকু ক্লিয়ার হলো সবার? কোনো অসুবিধা আছে কারো এই পৃষ্ঠাটা ক্লিয়ার? কোনো অসুবিধা আছে তোমাদের? আচ্ছা, ভেরি গুড। দাঁড়াও দেখে নি এরপরের পৃষ্ঠা কোনটা। এরপরের পৃষ্ঠা হচ্ছে এটা না, দেখো তো তোমাদের বইয়ের সাথে মিলছে কিনা। হ্যাঁ, প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে 1600 খ্রিস্টাব্দে ইংরেজ সওদাগররা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করেছিল। এই প্রতিষ্ঠানটি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয়েছিল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিল প্রথম। তাহলে দেখো যেখানে দেওয়া হয়েছে, ভালো করে এটা পড়বে সবাই। এই প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, তার মানে ওরা হচ্ছে পাশ্চাত্য দেশ আর আমরা হচ্ছে প্রাচ্য। তাহলে প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এই 1600 খ্রিস্টাব্দে ইংরেজ সওদাগররা, তার মানে ইংরেজদের অর্থাৎ কিনা ইংল্যান্ডের যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন, তারা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করলেন। সেই প্রতিষ্ঠানটার নাম ছিল হচ্ছে কি, এই প্রতিষ্ঠানটির নাম ছিল হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মনে রাখবে সবাই, 1600 খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়েছিল। কি কারণে গঠন হয়েছিল? প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য গঠন হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবার? প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য মনে রাখবে কি কি কারণ, কি কি জিনিসগুলো মনে রাখতে হবে সেটা আগে মাথায় রাখবে। কি কি জিনিসগুলো মনে রাখতে হবে, যে খ্রিস্টাব্দ মনে রাখতে হবে, কারণটা মনে রাখতে হবে, আর কোম্পানিটার নাম মনে রাখতে হবে, আর কারা গঠন করেছিল। চারটা জিনিস আমাদের এই পয়েন্টটা থেকে মনে রাখতে হবে। খ্রিস্টাব্দ হচ্ছে 1600 খ্রিস্টাব্দ ছিল। কারণটা কি ছিল? ব্যবসা বাণিজ্য করার জন্য, প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য। যেমন মানে এশিয়ান যে সমস্ত দেশগুলো আছে, এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, বিভিন্ন তোমার মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে, সে সমস্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য এই ইংরেজ যে ব্যবসায়ীরা ছিল, তারা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানই গঠন করে ফেলেছিল। এই প্রতিষ্ঠানটার নাম ছিল হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, মনে রাখবে। কারণ হচ্ছে প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য। তৈরি করেছিল কারা? এই ইংরেজ সওদাগর যারা, অর্থাৎ কিনা ইংরেজ ব্যবসায়ী যারা, তারা তৈরি করেছিল। ক্লিয়ার হয়েছে? পরীক্ষা আসলে লিখতে পারবে সবাই? এই পয়েন্টের উপরে যদি প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমাদের অডিওটা একটু মিউট করে দাও, না তো আমার আওয়াজ ইকো হবে।
আবার যখন আমি প্রশ্ন করবো তখন তোমরা উত্তর দেবে, হ্যাঁ? তাহলে দেখো, ইংল্যান্ডের রানী এলিজাবেথ এই কোম্পানিটিকে আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার ম্যাগেলন প্রণালী পর্যন্ত বিশাল সাগর এলাকায় 15 বছরের জন্য ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন। তাহলে দেখো, এই যে প্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য, এটা কোথা থেকে কোথা পর্যন্ত দিয়েছিল? এই যে অনুমতি পত্র যেটা ছিল, সেই অনুমতি, তার মানে অনুরোধ পত্র দেওয়ার পর তো অনুমতি পাবে। অর্থাৎ তোমরা যেরকম অ্যাপ্লিকেশন দাও, তারপর অ্যাপ্লিকেশন যখন গ্র্যান্ট হয় তখন সেটা কি অনুমতি হয়। কোনো কিছুর জন্য পারমিশন যখন তুমি পারমিশন চাইলে, যেটা সেটা হচ্ছে অনুরোধ। অনুরোধ পত্র দেওয়ার পর তারপরে যখন ওটাকে মানে তোমার সম্মতি দিয়ে তোমাকে আরেকটা পত্র প্রদান করা হবে, সেটা হবে হচ্ছে অনুমতি পত্র। তাহলে দেখো, সেই রকমই রানী এলিজাবেথ এই কোম্পানিকে, এই কোম্পানি মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেখো কত দূর পর্যন্ত দিয়েছিল ব্যবসা বাণিজ্য। তারা কোথা থেকে কোথা অব্দি করতে পারবে? আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার ম্যাগেলন প্রণালী পর্যন্ত এই বিশাল এলাকায় কত বছরের জন্য? 15 বছরের জন্য ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিল। ক্লিয়ার হয়েছে সবার? মনে রাখবে, মানে কোনখান থেকে কোনখান পর্যন্ত? উত্তমাশা অন্তরীপ থেকে, আফ্রিকার উত্তমাশা অন্তরীপ থেকে আমেরিকার ম্যাগেলন প্রণালী পর্যন্ত কত বছরের জন্য? 15 বছরের জন্য এই অনুমতি প্রদান করেছিল। বুঝতে পেরেছো সবাই? এই কোম্পানিটি সমুদ্রপথে ভারতবর্ষে উপস্থিত হওয়ার আগে সুমাত্রা, জাভা, মালাক্কা ইত্যাদি স্থানের সঙ্গে মশলা ব্যবসা করেছিল। তাহলে ভারতবর্ষে আসার আগে তারা সুমাত্রা, জাভা, মালাক্কা, এই সমস্ত দেশগুলো যে আছে, এই সমস্ত দেশগুলো পার করে তাদের ভারতবর্ষে আসতে হয়েছিল। তো এই সমস্ত দেশগুলোর সঙ্গে তারা মশলার ব্যবসা করেছিল। অর্থাৎ এই সমস্ত দেশগুলোতে খুব ভালো মশলা পাওয়া যায়, সেই কারণে তাদের ব্যবসাটা এই সমস্ত দেশের সঙ্গে যেটা ছিল, সেটা ছিল হচ্ছে মশলার উপরে। তাহলে এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সবচাইতে বেশি হচ্ছে রানী এলিজাবেথ কত বছরের জন্য ব্যবসা বাণিজ্য অনুমতি দিয়েছিলেন এবং কোথা থেকে কোথা পর্যন্ত দিয়েছিলেন। তাহলে মনে রাখবে, আফ্রিকার দক্ষিণে যে উত্তমাশা অন্তরীপ আছে, সেই উত্তমাশা অন্তরীপ থেকে আমেরিকার ম্যাগেলন প্রণালী পর্যন্ত এই অনুমতি পত্র, অর্থাৎ কিনা ব্যবসায়ীরা এইখান থেকে এখান পর্যন্ত তারা ব্যবসা করতে পারবে। আর এই ব্যবসার অনুমতিটা দেওয়া হয়েছিল 15 বছরের জন্য। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? এটুকু মনে থাকবে সবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পয়েন্টগুলো মনে রাখবে ভালো করে। তাহলে কোম্পানিটার নাম যেন কি ছিল? যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই পুরো কোম্পানিটাই অনুমতি পেয়েছিল। হ্যাঁ, এই পুরো কোম্পানিটাই এই অনুমতিটা পেয়েছিল। রানী এলিজাবেথের কাছ থেকে এই পুরো কোম্পানিটাই এই অনুমতি পেয়েছিল। ঠিক আছে? এবারে দেখো, 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জেমস ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স নামে একজন ব্রিটিশ সওদাগরের মাধ্যমে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছে, অর্থাৎ মোগল সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 অব্দি তিনি ছিলেন, একটি আবেদনপত্র প্রেরণ করেছিলেন। হকিন্স তাপ্তি নদীর মোহনা দিয়ে সুরাট বন্দরে উপস্থিত হয়েছিলেন। তাহলে দেখো, 1608 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা ছিলেন হচ্ছে সেই সময় জেমস। ইংল্যান্ডের রাজা জেমস ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স নামের একজন ব্রিটিশ সওদাগরের মাধ্যমে, অর্থাৎ কিনা একজন ব্রিটিশ ব্যবসায়ীর মাধ্যমে, তিনি মোগল সম্রাট, তার মানে যে দেশে ব্যবসা করতে আসবে সেই দেশেরও তো অনুমতি চাই। তাহলে তখন আমাদের দেশটি কাদের দ্বারা শাসিত ছিল? মুঘল সম্রাটদের দ্বারা শাসিত ছিল। বুঝতে পেরেছো? প্রধানত মুঘল সম্রাটের দ্বারা তখন আমাদের ভারতবর্ষ শাসিত ছিল। তাহলে দেখো, এই যে আমাদের দেশে তখন মোগল সম্রাট কে ছিলেন? আমাদের দেশের মোগল সম্রাট তখন কে ছিলেন? মোগল সম্রাট তখন কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন। তাহলে কার কাছ থেকে অনুমতি নিতে হবে? যেহেতু জাহাঙ্গীর আমাদের দেশে শাসন করছিলেন, তাহলে অনুমতি কার কাছ থেকে নিতে হবে? জাহাঙ্গীরের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো, এই মানে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য কত খ্রিস্টাব্দে রাজা জেমস কাকে পাঠিয়েছিলেন? 1608 খ্রিস্টাব্দে কাকে পাঠিয়েছিলেন?
উইলিয়াম রাজা জেমস কে উইলিয়াম হকিংসকে পাঠিয়েছিলেন, এটা মনে রাখবে সবাই। হকিংস হ্যাঁ, উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিলেন। উইলিয়াম হকিন্স কে ছিল? উইলিয়াম হকিন্স কে ছিল? উইলিয়াম হকিন্স কি ছিলেন? একজন কি ছিলেন? ব্রিটিশ ব্রিটিশ সৌদাগর সওদাগর। ভেরি গুড, তিনি একজন ব্রিটিশ সওদাগর ছিলেন। তাহলে এইখানে ক্লিয়ার হলো ব্যাপারটা। 1608 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিন্সকে মানে রাজা যিনি ছিলেন ইংল্যান্ডের জেমস, রাজা জেমস, তিনি মানে উইলিয়াম হকিন্সকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন অনুমতি নিয়ে। এখানে কি করার জন্য অনুমতি, মানে তিনি আবেদনপত্র প্রেরণ করেছিলেন। অর্থাৎ কিনা আবেদনপত্র মানে এখানে আমরা ভারতবর্ষে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই বলে তিনি একটি আবেদনপত্র দিয়েছিলেন। তো হকিন্স কি করলো? তাপ্তি নদীর মোহনা দিয়ে সুরাট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি সুরাট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। তো আমি যদি তোমাদেরকে এখন আবার এটা দেখাতে যাই গুগল ম্যাপে, তো একটু সময় লেগে যাবে, তো তোমরা পরে দেখে নেবে। আমি তোমাদেরকে দেখিয়েছি যে কি করে তোমরা গুগল ম্যাপে নিজেই দেখতে পারবে। তো তোমরা নিজেরাই বের করে নেবে। সুরাট পোর্ট, সুরাট বন্দর মানে পোর্ট, পিওআরটি পোর্ট, সুরাট পোর্ট তোমরা যদি টাইপ করো দেখতে পাবে সুরাট পোর্টটা ঠিক কোনখানে ভারতবর্ষের ম্যাপে অবস্থিত। তাহলে এই যে তোমার হকিন্স, উইলিয়াম হকিন্স, তিনি তাপ্তি নদীর মোহনা দিয়ে সুরাট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। এবারে দেখো, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1609 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আগ্রায় উপস্থিত হয়ে মোগল রাজ দরবারে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটাই ইংরেজদের প্রথম আগ্রায় পদার্পণ। তাহলে এটা ভালো করে পড়বে। 1609 খ্রিস্টাব্দে, 1609 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই উইলিয়াম হকিন্স আগ্রায় গেছিলেন। কি কারণে আগ্রায় গেছিলেন? মোগল রাজ দরবারে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করার জন্য। অর্থাৎ কিনা সাক্ষাতে কি হয়, সাক্ষাতে যেটা হয় দূরের থেকে হয়তো সেই কাজটা ভালো করে হয় না, যেটা কিনা তোমরা এখন ফেস করছো, যে ফিজিক্যাল ক্লাস, অর্থাৎ কিনা সাক্ষাতে যখন আমাদের ক্লাস হয় তোমাদের ক্লাসটা অনেক বেশি ভালো হয়, তাই না? তো এখন তোমাদের এই যে অনলাইনে ক্লাস হচ্ছে, তো ওইরকমই, তখন তো যোগাযোগ ব্যবস্থা আরো এরকম ছিল না। টেলিফোনে তো জাহাঙ্গীরকে বলতে পারেনি, পেরেছিল নাকি উইলিয়াম হকিন্স টেলিফোন করে বলতে? পারতো নাকি টেলিফোন করে, নাকি হোয়াটসঅ্যাপ করে বলতো, নাকি হোয়াটসঅ্যাপ করতো যে সম্রাট জাহাঙ্গীর আমি ভারতবর্ষে ব্যবসা করতে চাই? করতে পারতো কি এটা? না ম্যাম না ম্যাম না। তাহলে সেই কারণে উনি কি করলেন, উনি নিজেই গেলেন আগ্রাতে। এই যে উইলিয়াম হকিন্স, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স যখন দেখলেন যে তার পত্রে সেভাবে তিনি জবাব পাচ্ছেন না, তখন তিনি নিজেই সাক্ষাৎ করতে গেলেন, অর্থাৎ কিনা দেখা করতে গেলেন জাহাঙ্গীরের সঙ্গে, মানে আগ্রাতে তার রাজ দরবারে, মোগল রাজ দরবারে। তো তোমরা জানো সে সময় আগ্রাতে মোগল রাজ দরবার ছিল, অর্থাৎ কিনা সেটাই রাজধানী ছিল। তো ক্যাপ্টেন হকিন্স প্রায় 2 বছর সময় মোগল সাম্রাজ্য থেকে সম্রাটের কাছ থেকে ব্যবসা বাণিজ্য কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়েছিলেন। তাহলে প্রথমেই কিন্তু জাহাঙ্গীর উনি মেনে নেননি, উনি কিন্তু এটার কোনো পারমিশন দেননি বা অনুমতি দেননি। এখানে কিন্তু পাশাপাশি ছবিগুলো দেওয়া আছে, দেখো। এই যে লম্বা লম্বা চুল, ইনি হচ্ছেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, দেখেছো? এই যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। হ্যাঁ, তাহলে দেখো, এই ক্যাপ্টেন হকিন্স প্রায় 2 বছর সময় মোগল সাম্রাজ্য থেকে সম্রাটের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়েছিলেন। ক্যাপ্টেন হকিন্সের বাণিজ্য চুক্তির আবেদন সম্রাট জাহাঙ্গীর নামঞ্জুর করেছিলেন। তাহলে সম্রাট জাহাঙ্গীর এটাকে পারমিশন দেননি, তিনি কোনো অনুমতি দেননি, তিনি এটাকে নামঞ্জুর করেছিলেন, মানে তিনি এটা মেনে নেননি, ফিরিয়ে দিয়েছিলেন। 1651 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জেমস স্যার থমাস রো নামের আরেকজন ইংরেজকে পুনরায় জাহাঙ্গীরের কাছে পাঠিয়েছিলেন। তাহলে দেখো, আবার 1651 খ্রিস্টাব্দে ইংরেজের রাজা জেমস কাকে পাঠালো? স্যার থমাস রো। যে ইনি হচ্ছেন স্যার থমাস রো বা টমাস রো। স্যার টমাস রো, এখানে লিখেছে টমাস রো, তোমাদের এখানে আবার লেখা থমাস রো, তো হবে টমাস রো লিখলেও হবে, থমাস রো লিখলেও হবে, কিন্তু আমার যতদূর মনে হয় থমাস রো লেখাটাই ভালো। তো এখানে বানানটা আবার টমাস রো লিখেছে। তো দেখো, 1651 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জেমস স্যার থমাস রো নামের আরেকজন ইংরেজকে পুনরায় জাহাঙ্গীরের কাছে পাঠিয়েছিলেন, কারণ তখনও পর্যন্ত তো জাহাঙ্গীর পারমিশন দেননি। থমাস রো আজমিরে উপস্থিত হয়ে সম্রাটের সঙ্গে দেখা করেছিলেন। তাহলে থমাস রো কি করলেন? আজমিরে উপস্থিত হয়ে সম্রাটের সঙ্গে দেখা করলেন। থমাস রো কোন ধরনের বাণিজ্যিক চুক্তি করতে পারেননি, যদিও সম্রাট জাহাঙ্গীর ইংরেজ সওদাগরের সুরাটে বাণিজ্যিক কুঠি স্থাপনে অনুমতি প্রদান করেছিলেন।
তাহলে শুধু জাহাঙ্গীর বলেছিলেন যে সুরাটে একটা ওরা কি করতে পারে, বাণিজ্যিক কুঠি স্থাপন করতে পারে। বাণিজ্যিক কুঠি মানে কি, কেউ বলতে পারবে কি? বাণিজ্যিক কুঠি কথার অর্থ কি? যেখান থেকে কিনা কি করা যাবে, যেখান থেকে তারা কি ব্যবসাটা করতে পারবে, যেই জায়গার থেকে শুধু ওই সুরাটেই তারা কি করতে পারবে, ব্যবসাটা করতে পারবে। তাই বলেছে দেখো, থমাস রো কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি করতে পারেননি, যদিও সম্রাট জাহাঙ্গীর শুধু এই সুরাটে তিনি কি করেছিলেন যে বাণিজ্যিক কুঠি স্থাপনে অনুমতি প্রদান করেছিলেন। এরপরও ইংরেজ সওদাগররা ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা চালিয়ে আসছিলেন। তারপরেও তারা সমানেই কিন্তু থেমে থাকেননি। তারা কিন্তু সমানে এই পারমিশনটা বা অনুমতিটা পাওয়ার জন্য বা চুক্তি করার জন্য, বাণিজ্যিক চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে এসেছিলেন। 1715 খ্রিস্টাব্দে জন সারম্যানের নেতৃত্বে ইংরেজের এক প্রতিনিধি দল মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় বাণিজ্যিক চুক্তির প্রস্তাব পেশ করেছিলেন। তাহলে সেই সময় মুঘল সম্রাট ছিল হচ্ছে ফারুকশিয়ার। তাহলে দেখো যে 1715 খ্রিস্টাব্দে জন সারম্যানের নেতৃত্বে, তাহলে মনে রাখবে 1715 খ্রিস্টাব্দে ইয়ার গুলো ভালো করে, সন গুলো ভালো করে মনে রাখবে। 1715 খ্রিস্টাব্দে আবার কি করলো, জন সারম্যানের নেতৃত্বে ইংরেজের এক প্রতিনিধি দল এসে দেখা করলো কার সঙ্গে, মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে। পুনরায় তারা কি করতে চাইলো, তারা বাণিজ্যিক চুক্তি করতে চাইলো। কিন্তু সে সময় কি বলেছে দেখো, সম্রাট ফারুকশিয়ার কঠিন রোগে তিনি আক্রান্ত ছিলেন। তিনি তখন কঠিন রোগে আক্রান্ত ছিলেন। তো এটা ছিল হচ্ছে পেজ নম্বর কত বলো তো, পেজ নম্বর এটা হচ্ছে, এটা পেজ নম্বরটা কত? পেজ নম্বর 8, তাই তো? দাঁড়াও আমি তারপরে পেজে যাচ্ছি। এটা পেজ নম্বর 4 হ্যাঁ 4ই হবে, এটা তো 6। স্মৃতি 5 নম্বর পাঠাওনি আমাকে? ম্যাম পাঠিয়েছি তো। আচ্ছা দেখো তো 5 নম্বর পৃষ্ঠাটা কোথায়, মানে আচ্ছা 5 নম্বর পৃষ্ঠাতে দেখো তো কি আছে, আমাকে একবার তোমরা করে শোনাও তো। যেকোনো একজন অডিও অন করো, একজন অডিও অন করে বলো, যেকোনো একজন অডিও অন করো। আমিও খুঁজছি, দাঁড়াও। 4-এর পরে আমি 6 দেখতে পাচ্ছি, 6, 7, 8, 9, 10। আচ্ছা 5 নম্বর পৃষ্ঠাটা যেকোনো একজন পড়ো। উর্বি আছে? উর্বি, হ্যাঁ ম্যাম। উর্বি আছে না নেই? হ্যাঁ উর্বি পড়ো দেখি, আর বাকিরা সবাই মিউট করে রাখো, উর্বি পড়ো 5 নম্বর পৃষ্ঠাটা। রোগাক্রান্ত সম্রাট ফারুকশিয়ারকে প্রতিনিধি দলটির চিকিৎসক ডক্টর হ্যামিল্টন চিকিৎসা করে তার রোগ নিরাময় করেছিলেন। আচ্ছা থামো প্রতিনিধি এখানে, তাহলে দলটির দাঁড়াও, এখানে থামো, এখানে তাহলে বলে নিই আমি। তাহলে এই যে সম্রাট ফারুকশিয়ার যখন কঠিন রোগে আক্রান্ত ছিলেন, তখন ইংরেজদেরই তো একজন কি হলো, একজন ডক্টর তাকে কি করলেন, ডাক্তার কি করলেন, তাকে চিকিৎসা করলেন। ডাক্তারের নাম কি ছিল একবার বলো? ডক্টর হ্যামিল্টন। ডক্টর হ্যামিল্টন। এটাই নাম তারপর ম্যাম, ডক্টর হ্যামিল্টন। আচ্ছা ডক্টর হ্যামিল্টন, তাহলে ওটাকে সবাই আন্ডারলাইন করে রাখো যে ফারুকশিয়ার সম্রাট, যে মানে মোগল সম্রাট ফারুকশিয়ারের চিকিৎসা কে করেছিলেন, তাহলে ডক্টর হ্যামিল্টন করেছিলেন। তারপরে পড়ো। এই সুযোগে সম্রাটের কাছ থেকে ইংরেজ সওদাগররা 3টি ফরমান আদায় করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার রাজকীয় অনুমতি লাভ করেন। বা তাহলে ভালোই হলো, দেখো ফারুকশিয়ারের অসুখের সুযোগ নিয়ে তারা কি করলো, তারা মানে সম্রাট ফারুকশিয়ারকে সুস্থ করে তুলে, অর্থাৎ কিনা তার যে রোগ হয়েছিল সেই রোগটাকে ট্রিটমেন্ট করে তারপর তারা কি করলো, ওনার কাছ থেকে কি করে নিল, 3টা ফরমান আদায় করে নিল, যাতে করে কিনা, অর্থাৎ কিনা অনুমতি পত্র বলতে পারো বা চুক্তিপত্র বলতে পারো। তাহলে এই চুক্তিপত্র অনুযায়ী তারা কি করতে পারবে, পুরো ভারতবর্ষে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে পারবে। তাই তো ছিল চুক্তিটাতে কি হলো যে পুরো ভারতবর্ষে তারা কি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। তারপরে আর কি আছে এই পৃষ্ঠাতে? আর সঙ্গে সঙ্গে ভারতের মাটিতে কোম্পানি নিজের ভবিষ্যৎ সুদৃঢ় করার দিকেও অগ্রসর হয়েছিল। তাহলে এরপরে তাই ব্যবসা বাণিজ্য তো করলোই, তারপরে আস্তে আস্তে তোমরা জানোই যে আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে করে কি হলো, এই ব্রিটিশদের অধীনে আস্তে আস্তে করে চলে গেল, তাই না? তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থাকুক, কারণ 5টা পৃষ্ঠা আমরা পড়েছি।
আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি আবার কখন ক্লাস নিতে পারবো তোমাদের, ঠিক আছে? আমি যখন তোমাদের ক্লাস নেবো এটুকু থেকে তোমাদের কোনো উপকার হয়েছে আজকে? হ্যাঁ ম্যাম। এটুকু তো হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। তোমাদের নিশ্চয়ই একটু হলেও তোমরা উপকৃত হয়েছো, কারণ যেহেতু আমি তোমাদের এই সাবজেক্টটা পাই না, তো সেই কারণে মানে আমি মানে পড়াইনি, তো আমি এর মধ্যে যদি সময় করতে পারি আমি তোমাদের নিশ্চয়ই আবার এই চ্যাপ্টারের বাকিটুকু করিয়ে দেবো, ঠিক আছে? আর আমি সমস্ত Okay, টিচারের কাছে অনুরোধ করছি যাতে কিনা তোমাদের কোশ্চেন পেপার ওনারা সোজা করেই বানান, কারণ তোমাদের এই ক্লাসটা সমাজবিজ্ঞান ক্লাসটা খুব একটা ভালো করে হয়নি আমি জানি। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদেরকে যেটুকু পড়ালাম সেটুকু তোমরা ভালো করে রিডিং করে যেই পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলো পড়ো, ঠিক আছে? সেই পয়েন্ট গুলো পড়ো। আমি এর মধ্যেই তোমাদের আমি এর মধ্যেই তোমাদের আবার এর মধ্যেই তোমাদের আরেকটা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করবো। তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তোমরা ওই গ্রুপটাতে একটু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? আমি মেসেজ করলে তোমরা দেখে নিও। তাহলে এখানে আমি ক্লাস শেষ করছি আজকে। এখানেই ক্লাস শেষ Okay, করলাম। ma'am. হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম। বাই ম্যাম।